ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পার্লামেন্টবিহীন একটি সরকার কিভাবে সংবিধান পরিবর্তন করবেন, সংযোজন করবেন, সংবর্ধন করবেন, কিংবা অন্যান্য যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, বিচার, প্রশাসন এবং নির্বাচন কমিশন, গণমাধ্যম, শিক্ষা, সবগুলো জায়গায় এই সংস্কার আদৌ বাস্তবায়ন হবে কিনা, আদৌ এই সংস্কার করা যাবে কিনা, সেটি নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? সাম্প্রতিক 2 থেকে 3টি ঘটনা প্রমাণ করে যে এই সরকারের সংস্কার করার কোনো সুযোগ নেই, সক্ষমতা নেই, গণরায় নেই এবং ইচ্ছাও নেই। কেন নেই? প্রথম কারণটা হলো, সবচেয়ে বড় সংস্কার যে জায়গাটিতে দরকার সেটি হলো জনপ্রশাসন, আমলাতন্ত্র, সচিবালয় কিভাবে চলবে তার সংস্কার দরকার। সেই সংস্কার করার জন্য যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটির প্রধান মুইদ চৌধুরী, সাবেক বিদগ্ধ আমলা, এবং এই কমিটির অন্যান্য সদস্যদের নাম জানি না, কিন্তু একজন ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, ছাত্র শিবির সমর্থক কিংবা কর্মী হিসেবে যার নাম পরিচয় এসেছে, তার যেসব অধ্যত্ত আচরণ, সেই আচরণ নিয়ে 17 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকরা বিক্ষোভে ফেটে পড়েন। এরপর তাকে ডিফেন্ড অর্থাৎ তার পক্ষে কথা বলেন মুইদ চৌধুরী। সেটি নিয়েও ক্ষোভ চলে যায় প্রশাসন, গণতন্ত্র, গণমাধ্যম সর্বস্তরে। এখন কেউ কেউ বলবেন যে প্রশাসনের সংস্কারের জন্য যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটিতে আরও অনেকেই আছেন, তাদের নিয়ে কথা হচ্ছে না। এই ইন্টারমিডিয়েট পাশ করা ছেলে মেহেদী হাসানের জামায়াতিকরণের অভিযোগ নিয়ে কেন কথা হচ্ছে? যৌক্তিক প্রশ্ন, কিন্তু প্রশ্নটা এসেছে এই কারণে যে গণমাধ্যমের সামনে সে যে এই সংস্কার কমিশনের পেছন থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে এমন সব বিষয় চাপিয়ে দিচ্ছে যেটাতে বাংলাদেশের আমলারা ইচ্ছুক নন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গণমাধ্যমের সামনে তিনিই বক্তব্য রেখেছেন এবং তিনি এইটা অধ্যত্ত প্রকাশ করেছেন বলে অভিযোগটা সেখান থেকে এসেছে। ধরেই নেওয়া যায় যে এই সংস্কার কমিশনের পেছনে প্রধান দায়িত্ব পালন করছেন জামায়াত শিবিরের মেহেদী হাসান। প্রশাসনকে আওয়ামীকরণ থেকে বেরিয়ে জামায়াতিকরণের বিরুদ্ধে যেই সম্মিলিত অবস্থান, সেখানে যোগ দিয়েছে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য সকল রাজনৈতিক মতাদর্শের লোকজন। দ্বন্দ্বটা খুবই মারাত্মক দ্বন্দ্ব। আগের আলোচনায় বলেছি আমরা সংস্কার চাই কিনা। আমরা সংস্কার চাই, সেই সংস্কার হতে হবে স্বচ্ছ, যৌক্তিক, সবার মতামতের ভিত্তিতে। স্বচ্ছ এবং যৌক্তিক সংস্কারের কথা যখন বলছি, যারা এই সংস্কার করবেন তাদের রাজনৈতিক পরিচয় কি, কিভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হলো, কোন প্রক্রিয়ায়, স্বচ্ছতায় না অস্বচ্ছতায়, যাকে নিয়োগ দেওয়া হলো ছাত্র প্রতিনিধি হিসেবে তার ছাত্র আন্দোলনের ভূমিকা কি, এইসব যখন বিবেচনায় না নেওয়া হয় তখন প্রশ্নটা আসে যে এটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া না অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। দ্বন্দ্বটা সেখানে নয়, দ্বন্দ্বটা হলো 31 ডিসেম্বরে যখন এই সংস্কার কমিটির চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার কথা, তার আগে 10 দিন আগে থেকেই বিদ্রোহ শুরু হয়েছে। 8 দিনের মাথায় সচিবালয়ে আগুন লেগেছে, পুড়ে গিয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ফাইল। অর্থ বিভাগ, এলজিআরডি বিভাগ, ডাক টেলিযোগাযোগ বিভাগ প্রায় একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি হলো বাহ্যিক আগুন, ভিতরের আগুন এখনও জ্বলছে। সচিবরা আলটিমেটাম দিয়েছে সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে। তো যেই সচিবরা, তাদের সংগঠনরা, এর ভিতরে বিএনপিপন্থী সচিবরা আছেন বলে আমরা জেনেছি, আলটিমেটাম দিয়েছে সচিবকে পদত্যাগ করতে হবে, সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে। সেই সংস্কার কমিটির সুপারিশ কীভাবে বাস্তবায়ন করতে পারবে ইউনূস সরকার? প্রশ্ন, বড় প্রশ্ন। সেই প্রশ্নের প্রেক্ষাপটেই এখন সংশয় তৈরি হয়েছে যে আদৌ সবচেয়ে বড় সংস্কারটি করা যাবে কি না, এই মতো ভিন্নতার কারণে। আরও 2টি ঘটনা, খুবই সামান্য ঘটনা, কিন্তু এটিও বড় ইন্ডিকেটর অর্থাৎ নির্দেশক যে আদৌ এই সরকার সংস্কার করতে পারবে কিনা। একটা হলো গণমাধ্যম সংস্কারের একটা পার্ট হিসেবে আইসিটি মন্ত্রণালয়, গণমাধ্যম। আরেকটা হলো
আরেকটা হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থাৎ নাহিদ ইসলামের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন, প্রযুক্তি ডিভিশনের যে সংস্কার প্রস্তাব, সেখানের একটা অংশে কথিত এর আগের আমাদের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কালা কানুন ছিল, আইন ছিল, সেই আইনটিকে বাতিল করে নতুন একটি সাইবার বুলিং আইন নামে একটি আইন নিয়ে আসার যে প্রস্তাব দিয়েছেন আমাদের সহকর্মী, সহযোদ্ধা, আইসিটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ফায়েজ তোয়েব আহমেদ, প্রবাসী, তিনি দেশের কল্যাণের জন্য দেশে গিয়েছেন কাজ করার অভিপ্রায় নিয়ে, কিন্তু তিনি এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে সেটি আবার ডিলিট করেছেন। জনগণের ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছেন ওই সমস্ত জায়গা থেকে যারা এই সাইবার বুলিংটাকে ধরছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা পরিপূরক হিসেবে কিংবা রিপ্লেসমেন্ট হিসেবে। তাদের অভিযোগ, এই সাইবার বুলিং আইনের মাধ্যমে আগের মতোই সরকার যাকে তাকে হেনস্থা করে কারাগারে পাঠাতে পারবে এবং সেখানে কী প্রক্রিয়ায় বিচার হবে সেগুলো কোনো কিছুই ধারণা দেওয়া নেই। বোঝাই যাচ্ছে যে এই আইসিটি মন্ত্রণালয়ের যে সংস্কার, নতুন যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা শুরুতেই হোঁচট খেয়েছে। যেহেতু এই প্রস্তাবনা যারা করছেন, পরিকল্পনা করছেন, তাদের প্রধান ফায়েজ তোয়েব আহমেদ এই ফেসবুক স্ট্যাটাসটি ডিলিট করতে বাধ্য হয়েছেন, বোঝাই যাচ্ছে যে তারা যেই দাবি কিংবা যেই বিষয়টি সামনে এনে তুলে দিতে চাচ্ছেন সেটাতে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। এর আগে আরও একটি প্রতিরোধের বিষয় আমরা জানি, সেটা হলো শিক্ষা সংস্কার কমিশনের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, অধ্যাপকিয়া সামিনা লুৎফা এবং মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের ইসলাম বিদ্বেষী তকমা দিয়ে বাংলাদেশের হেফাজতে ইসলাম এবং অন্যান্য জামায়াতে ইসলামের কট্টর সমর্থক গোষ্ঠী তাদের সেই কমিটি বাতিল করাতে খুব বেশি দিন সময় নেয়নি। তারা যেসব প্রস্তাবনা দিয়েছিল কিংবা প্রস্তুতি নিচ্ছিল সেগুলো তো যাওয়া দূরের কথা, কিন্তু সেই কমিটিকেই বাতিল করা এবং কার্যক্রম স্থগিত করার জন্য একটা ঘোষণা দিয়েছিল তৎকালীন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বোঝাই যাচ্ছে যে তিনটি ঘটনা, সংস্কারের জন্য যারা উদ্যোগ নেবেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের ব্যক্তিগত পরিচয়, মতাদর্শ, এগুলি অনেক বড় বিবেচ্য বিষয় হয়ে গিয়েছে। এই সংস্কার কমিটিগুলো আদতেও ফাংশন করবে কিনা এবং এই সংস্কার কমিটিগুলো যেই সংস্কার দিবে সেগুলো রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার, ছাত্ররা গ্রহণ করবে কিনা, এই বিতর্কটা সামনে চলে এসেছে। ধরুন, সংবিধান সংস্কার কমিটি নিয়ে যেই কমিটি গঠিত হয়েছে, সেখানে অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে কমিটিটা গঠন করা হয়েছে। নির্বাচন সংস্কার কমিটি যেটি হয়েছে, নির্বাচন কমিশন, সেই সংস্কার কমিটির কার্যক্রমের আগেই, সুপারিশের আগেই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছে ইউনূস সরকার। বোঝাই যাচ্ছে যে কিভাবে কাজগুলো চলছে। তো এখন এই যখন জটিলতা, প্রফেসর আলী রিয়াজের নিয়োগ নিয়ে ডানপন্থী অংশ ব্যাপকভাবে এটার প্রতিবাদ করেছে, তারপরেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু সংশয়টা কোথায়? সংশয় হলো যেই সচিবালয় সংস্কার কমিটি, আমলাতন্ত্র সংস্কার কমিটি সংস্কারের প্রস্তাবনা চূড়ান্তভাবে দেওয়ার আগেই বেঁকে বসেছে আমলাতন্ত্র। শিক্ষা সংস্কার কমিটির কমিটি ঘোষণার পরপরই বেঁকে বসেছে সমাজের একটি অংশ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে সাইবার বুলিং হচ্ছে, সেই বিষয়ে প্রস্তাবনা দেওয়ার সাথে সাথেই বিরোধিতার সম্মুখীন হয়েছে ফায়েজ তোয়েব আহমেদ এবং তার দলবল। বাকি যে 6টি সংস্কার কমিশন আছে, বললাম তো, নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দেওয়ার আগেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আদতেও যেই সময় দেওয়া হয়েছিল সংস্কারের জন্য ইউনূস সরকারকে, এই সংস্কার কি তারা করতে পারবেন কিনা? সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই সংস্কার করার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণ মেধা আছে কিনা, শক্তিমত্তা আছে কিনা, ছাত্রদের সমর্থন হয়তো কিছু ক্ষেত্রে আছে, কিন্তু শুধু ছাত্রদের সমর্থন নিয়েই তো আর সংস্কার কেউ চাপিয়ে দিতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। সেটা ইউনূস সাহেব তার বক্তব্যে একাধিকবার বলেছেন। এটা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এখন ঐক্যমতটা আদৌ হবে কিনা সেটি নিয়ে সংশয়। আমার বিশ্লেষণে বলে ইউনূস সরকারের কোনো একটি বিষয়ে সংস্কারের
ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর মতো রাজনৈতিক সক্ষমতা, অবস্থান, সমর্থন কোনোটাই আছে বলে এখন প্রতীয়মান হচ্ছে না। তাহলে কেন শুধু শুধু ইউনূস সাহেব একটা একেবারে রুটিন সরকার পরিচালনা করার জন্য, যেই সরকারটা প্রতিটা পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অর্থনীতিকে গর্তে ফালাচ্ছেন, সামাজিক যেসব বিভেদ, উগ্রপন্থার উন্মেষ, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, সব কিছুই এমন চড়ে বসেছে, চাপা হয়েছে, একেবারে ফুলে ফেপে মোটা তাজা হচ্ছে যে এটি নিয়ে বহির্বিশ্ব বাংলাদেশের রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এই রাষ্ট্র কি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, নাকি রাষ্ট্রের সমূহ বিপদ এগুলোকে ভাবনায় নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন করে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশকে আশু বিপদের হাত থেকে রক্ষা করার পথে আগাবে ইউনূস সরকার? সেই প্রশ্নটা আলোচনায় আসতে শুরু করেছে সবেমাত্র। কেন আসতে শুরু করেছে? যেই সংস্কারের জন্য ইউনূস সরকারের সময় প্রয়োজন ছিল, সেই সংস্কার হচ্ছে না। কোনো পক্ষই সংস্কারের ব্যাপারে একমত হচ্ছে না। কেন হচ্ছে না? সংস্কার প্রক্রিয়ায় যাদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন সংস্কার কমিটির ব্যাপারে প্রশ্ন উঠেছে বিভিন্ন তরফ থেকে। আর সবচেয়ে বড় সংশয় সেটি হলো সাংবিধানিক সংস্কার আর যেই সংস্কার বলুন, সেইগুলো চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগেই যদি এই বিক্ষোভ হয়, প্রতিবেদন দেওয়ার পরে এই ব্যাপারে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার কোনো রকম সম্ভাবনা আপনারা বিদগ্ধজন দর্শকরা দেখছেন কি না, নাকি হাউখাও সমস্ত দিক থেকে শুরু হবে? কেউ একজন সংস্কার কমিটির সংবিধান সংস্কারে বলবেন আমি চাই আমার এই তন্ত্র কায়েম হোক, আরেকজন বলবে আমি চাই আমার এই তন্ত্র কায়েম হোক, আরেকজন বলবে আমার চাই এই তন্ত্র কায়েম হোক। কোনোভাবেই এই বিভিন্ন তন্ত্র কায়েম করার পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার কোনো রকম সুযোগ আপনারা দেখছেন কি না? আমি আমার বিশ্লেষণে দেখছি না বলেই আমি নৈরাশ্যবাদী অবস্থায় এই আলোচনাটার সমাপ্তি টানছি যে কাঙ্ক্ষিত সংস্কার বাংলাদেশে হবে না। রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের সুপারিশ রেখে যেতে পারে ইউনূসের গঠিত সংস্কার কমিশনগুলো, এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে পারে যে ঠিক আছে আমরা নির্বাচনে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যেই নির্বাচিত হন এই সংস্কারগুলো আপনারা বিবেচনায় নেবেন। তখনও এই সকল সংস্কার সুপারিশ তারা গ্রহণ করবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচিত হওয়ার পর তারা আবার নতুন করে এটার ভেটিং করবেন, নতুন করে মূল্যায়ন করবেন। নির্বাচিত সরকার যেহেতু তাদের সাথে সংসদ থাকবে, আইন বিচার বিভাগ সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। সুতরাং কাঙ্ক্ষিত সংস্কার এটি একটি মূলা, এবং সেই মূলার পেছনে যতদিন সময় যাবে ততদিন দেশের অনষ্টি, দেশের ক্ষতি সাধন হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং এই সংস্কার ইউনূস সরকার করে যেতে পারবেন না সে বিষয়ে আমার আপাতত কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরেও যদি সংস্কারের কোনো বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, সেটি হতে পারে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে সৌভাগ্য। সেই সৌভাগ্য বাংলাদেশের জনগণের আছে কিনা প্রশ্ন রেখে গেলাম।